বাবা মারা যাওয়ার 1 বছর পরই ভাইয়া ভাবি সংসারে থাকি আমি আর মা। বাবা মারা যাওয়ার কিছুদিন পরই বুঝতে পারি বাবা না থাকার কতটা কষ্ট। বাবা নামক বটগাছ যেই মেয়ের মাথা থেকে সরে যায় সেই মেয়ের মতন অসহায় পৃথিবীতে আর কেউ হয় না। আমি আমার ভাবির একটা লিপস্টিক ভেঙে ফেলেছি, এর জন্য ভাবি আমাকে নানান ভাবে নানান কথা শোনাচ্ছে। ভাবির সামনে ভয়ে আমি যাচ্ছি না, এর জন্য না জানি আমার কপালে আজকে কি লেখা আছে। সন্ধ্যাবেলা যখন আমার ভাইয়া অফিস থেকে ফিরলো তখন ভাবি ভাইয়াকে গিয়ে বলল, আজকে যদি তুমি তোমার বোনের কোনো বিচার না করো তাহলে কিন্তু তোমার খবর আছে, তা না হয় কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখানে সারাদিন অফিস করে ভাইয়ার খুব ক্লান্ত লাগছে। বাসায় ফিরতেই ভাবির গোমরা মুখ দেখে ভাইয়ার মেজাজ তরতর করে বাড়তে লাগলো। এরপর গলা ফাটিয়ে আমাকে ডাকতে লাগলো ভাইয়া। আমি তখন ভাইয়ার ডাক শুনে ভাইয়ার রুমে আসলাম। ভাইয়া আমাকে বলল, জোরে চিৎকার করে কি করেছিস তুই? আমি তখন মাথা নিচু করে ভয়ে ভয়ে ভাইয়াকে বললাম, মানে ভাবি লিপস্টিকটা একটু নিয়েছিলাম, আর লিপস্টিকটা হঠাৎই ভাইয়া আমার হাত থেকে পড়ে গেছে। এ কথা শোনা মাত্রই ভাইয়া ভাবির উপরে রেগে গিয়ে ভাবির রাগ আমার উপরে দেখানোর চেষ্টা করলো। এরপর এসে আমার গালে একটা থাপ্পড় দিল আর আমাকে বলল, সারাদিন অফিসে গিয়ে আমি কি পরিমাণে কষ্ট করি, স্যারের আমার এত কথা শুনতে হয়। সারাদিন পর ভাবিরও খ্যানখানানি সব রাগি ভাই আমার উপরে ছাড়লো। আমি তখন কিচ্ছু বললাম না, আমি কান্না করে দাঁড়িয়ে রইলাম ওখানে। আমি তখন অনেক কান্না করছি। এরপর আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। এরপর ওড়না দিয়ে চোখ মুছে নিলাম, ভাবলাম যেন কিছুই হয়নি, সবই ঠিক আছে। মা তখন বিছানায় বসে তবজি গুনছে। মা আমাকে দেখে বলল, তোর ভাইয়া কেন ডেকেছে তোকে? চায়ের জন্য? তুই চা নিয়ে গেছিস আজকেও? ওই নবাবজাদি কোথায়? আর রুমে ঢুকেছিলি? অফিস থেকে আসার সময় নবাবজাদির জন্য কি নিয়ে এসেছে দেখেছিস? আমি মনে মনে ভাবলাম ভাইয়া ফেরার সময় ড্রাগন ফল নিয়ে এসেছে, খাটের উপরে রাখা ছিল। আর এই কথাটা যদি আজকে মাকে বলি তাহলে আজকে আর কোনো রক্ষা নেই। মনের ভিতরে একটু একটু করে যন্ত্রণা মাথা চাড়া দিয়ে উঠছে। আমার বাম গাল এখনো গরম হয়ে আছে। আমি আর মায়ের কাছে কোনো কথা না বলে মায়ের রুম থেকে চলে গেলাম। মা আমাকে অনেক ডাকলো কিন্তু আমি কোনো কথাই শুনলাম না। আমি আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে কান্না করছি আর বাবাকে ডাকতেছি। আর মনে মনে বাবাকে বলছি, বাবা না থাকলে এই পৃথিবীর সবকিছুই অসহায়, সবাই তার আসল রূপ দেখিয়ে দেয়। আমি ভাবি লিপস্টিকটা আবার জোড়া লাগিয়ে দিয়েছিলাম। ভেঙেছিল ঠিকই, যদিও লিপস্টিকটা অনেক দামি। গোল্ডেন রোজের লিপস্টিক 700 টাকা দিয়ে কিনেছিল ভাবি। আমার দর 20 টাকা দামে লিপ লাইনার পর্যন্তই। আর একটা লিপস্টিক ভাঙার জন্য আমাকে প্রথমত ভাবি অনেক কথা শুনিয়েছিল, আর শেষমেশ ভাইয়ার মার খেতে হলো। রাতের বেলা যখন আমরা সবাই খেতে বসেছি তখন সবাই দেখলো আমার বাম গালটা লাল হয়ে আছে। তখন খাবার টেবিলে বসে মা অবাক হয়ে বলল, তোর গালে কি হয়েছে রে? তখন ভাই আর চোখে তাকায় আমার দিকে। আমার রক্তাক্ত গালের দিকে তাকিয়ে ভাইয়ার বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। মুহূর্তে অপরাধ বোধে ভাইয়া মাথা নিচু করে ফেলে। কেন সে তখন মাথা ঠিক রাখতে পারলো না। ফর্সা মুখটা কেমন মলিন দেখাচ্ছে। ভাইয়ার গলায় তখন খাবার আটকে যায়। ঢক ঢক করে পানি পান করে ভাইয়া। ভাবি তখন নাক ছিটকে খাওয়ায় মনোযোগ দিল। আমার গালের এই লাল দাগ দেখে ভাইয়ার আর গলা দিয়ে খাবার নামছে না। আমি তখন মাকে আস্তে জবাব দিলাম, মনে হয় মশায় কামড় দিয়েছে মা। তারপর চুলকানোতে এরকম দাগ পড়ে গেছে গালে। তখন মা বলল, ডাকাত মশার উপরে আল্লাহ লালত করুক, হারামজাদা আর জায়গা পায়নি কামড় দিতে। মা তখন মশাকে অনেক অভিশাপ দিতে লাগলো। মায়ের এরকম অভিশাপ দেখে ভাইয়াও চমকে গেল। আমি আর ভাইয়ার দিকে তাকাই না। ভাবি খাওয়ার খাওয়ার পরে নিজের রুমে চলে গেল। আমি তখন এটো বাসন নিয়ে রান্নাঘরে ঢুকি পরিষ্কার করার জন্য। অবশিষ্ট তরকারিও জাল দিয়ে রাখতে হবে। ভাইয়া খাবার খাওয়া শেষে রুমে চলে গিয়ে ভাবিকে বলল, তুমি শুয়ে পড়লে যে, আমাকে চা দাও 1 কাপ। ভাবি তখন বলল, তোমার বোনকে বলো ও করে দিবে, আর আমাকেও বলো দিতে লেবু চা। ভাইয়া বলল, ও সন্ধ্যাবেলা একবার করেছে চা, আর রাতের খাবার দাবার সবকিছু তো আমার বোনই দিল, এখন আবার এত সব থালা বাসন পরিষ্কার করছে। তুমি কি করেছো সারাদিন শুনি? তখন ভাবি রেগে গিয়ে বিছানায় উঠে ভাইয়াকে বলল, আমি কি করেছি মানে তুমি কি বলতে চাও? ভাইয়াকে বলল, আমি কি করি না? তোমার বাড়িতে কয়টা কাজের লোক আছে যে সবকিছু করে দেয়? রান্না বান্না সারাদিন কে করে? নাকি তুমি মনে করো তোমার মা আর বোনের মতন সারাদিন পায়ের উপরে পা তুলে খাই আমি? ভাবির এরকম চিৎকার করা কথাগুলো আমার এবং মায়ের কানে দুজনেরই পৌঁছায়। আমি তখন মনে মনে আল্লাহকে ডাকি, ভাইয়া যেন আর কোনো কথা না বাড়ায়। কথা বাড়ালেই কথা বাড়তে থাকবে। এখন ভাবির এরকম চিৎকার চেঁচামেচি শুনে মা চলে গেল ভাবিদের রুমে। ভাইয়া কিছু বলার আগেই মা বলল, কাজের লোকের কি দরকার? আমরা মা মেয়ে তো পায়ের উপরে পা তুলে বসে থাকি না। বেশিরভাগ দিন আমার মেয়েই তো রান্না করে। তাছাড়া ও যদি রান্না বান্না না করে কাটা গোছা সবকিছু তো আমার মেয়েই করে। আমার মেয়েটাকেই তো তোমরা কাজের লোক বানিয়ে রেখেছো। তখন ভাবি বিছানা থেকে উঠে আমার মায়ের কাছে এসে বলল, আপনার বুড়ো দামড়ি মেয়েকে কেন আমি বসিয়ে বসিয়ে খাওয়াতে যাব? কিসের দায় আমার? একথা শুনে আমার কান্নায় ভেঙে পড়লাম। আল্লাহ বাবাকে নিয়ে যাওয়ার সময় কেন আমাকেও নিয়ে গেল না এই পৃথিবী থেকে? তখন মা রেগে গিয়ে ভাবিকে বলল, কত বড় সাহস তোর, ছোট লোকের বাচ্চা! তুই আমার মেয়েকে বোঝা বলিস? তোর বাপের খায় নাকি আমার মেয়ে? তখন ভাবি বলল, না, বাপের না খেলে তো আমার কোনো সমস্যা ছিল না, ও বসে বসে আমার স্বামীরটা খায়। লজ্জা করে না আপনার দামড়ি মেয়েকে ঘরে বসে বসে খাওয়াচ্ছেন? আবার কথাও বলেন বড় বড়। নিজে তো ছেলের ঘায়ে চেপে বসেছেন, আবার সাথেও আরেকটা নিয়ে বসেছে। বুড়ি দামড়ি মেয়েকে বিয়ে দিতে পারেন না? আমি এরকম চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘরের সমস্ত কাজ সেরে এসে মাকে বললাম, তোমরা এরকম চিৎকার করছো কেন? আশেপাশের মানুষ শুনলে কি বলবে? মা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আবারও আমার গায়ে হাত তুললো। আমার চুলের মুঠি ধরে বলে, হারামজাদি, তুই মরতে পারিস না? তুই বেঁচে আছিস কেন? তুই এই দুনিয়ায় তুই মরলে তো আমার
চিন্তা কমতো। নিজের চিন্তায় বাঁচি না, আবার তোর চিন্তা করা লাগে আমার। তোর জন্যই তো লোকের কথা শুনতে হয় আমাকে। আমি আর কোনো কথাই বলতে পারছি না, আমার দু চোখ বেয়ে পানি পড়ছে শুধু। আমি তখন মায়ের হাত ধরে বললাম, আচ্ছা সে না হয় আমি মরবো, তুমি চলো ঘরে চলো, আর কোনো কথা বলবে না তুমি মা। আর ভাবিকে বললাম, ভাবি তুমি ঘরে যাও। ভাবি তখন বললো, তোকে জিজ্ঞাসা করবো আমি ঘরে যাব নাকি কোথায় যাব? আর আমার সংসার এটা, আমার যেখানে ইচ্ছা সেখানেই থাকবো আমি। মা তুমি চলো। আমি তখন মায়ের হাত ধরে টেনে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ভাইয়া তখন ভাবির পাশে দাঁড়ানো ছিল। ভাবি যখন এই কথাগুলো বললো, কিন্তু ভাইয়া একটা কথাও বললো না। চারদিকটা নীরব, যেন কিছুই হয়নি। আমি রুমের ভিতরে ঢুকে বসতে আমার হু হু করে কান্না পেলো। সারাদিন আমি সব কষ্ট ভুলে থাকতে পারলেও কেন জানি রাতের বেলা সব কষ্ট ভুলে থাকতে পারি না। বুকের ভিতরে ঝড় উঠে। আজকে যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমার দিনগুলো হয়তো অন্যরকম হতে পারতো। আমার জীবনটা এমন হতো না। বাবার চোখের মণি ছিলাম আমি, আর বাবার সেই চোখের মণিটাই আজকে সবার চোখের বোঝা। তারপর যে কান্না করতে করতে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমি টেরই পাইনি। সকালবেলা রোদের আলো আমার চোখে পড়াতে আমার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে আমি উঠলাম, কারণ সকালে নাস্তা বানাতে হবে আমাকে। তারপর আবার ভার্সিটিতে যেতে হবে। রান্নাঘরে ঢুকতে আজকে মনে হয় একটু দেরি হয়ে গেল। রান্নাঘরে গিয়ে দেখতে পাচ্ছি ভাবি মুখ গম্ভীর করে রুটি বানাচ্ছে। আমি ভাবিকে বললাম, ভাবি আমি রুটি বানিয়ে দিচ্ছি, তুমি শেখে না। ভাবি তখন রেগে গিয়ে বলল, আমি যেহেতু এই বাড়িতে দাসী হয়ে এসেছি তাহলে আমিই পারবো সব। তোমরা সবাই রাজার মহারানী, দাসী তো পেয়েছো তোমরা, তোমাদের কোনো কাজ করতে হবে না, যাও এখান থেকে, তুমি কোনো নাটক করবে না। আমি ভাবির হাত থেকে জোর করে বেলুনটা নিয়ে নিলাম। আমি কিছু করতে যাব তার আগে ভাবি রেগে গিয়ে আমার হাত থেকে আবার রুটি বেলার বেলুনিটা নিয়ে গেল, আর বললো, যাও তুমি আমার সামনে থেকে। গতকাল রাতের বেলা তোমার ভাই আমাকে অনেক গালাগালি করেছে, এমনকি আর একটু হলে মনে হয় তোমার ভাই আমাকে চড়ও মারতো। ভাবির মাথায় আগুন জ্বলছে। ভাবির বড় ভাই একজন এসআই, সে তার ভাইয়াকে জানাবে। এরপর কিছুক্ষণ পর আমি আমার মায়ের ঘরে গিয়ে বললাম, আর মাকে বললাম, মা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি মাকে বললাম, মা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কলেজের হোস্টেলে চলে যাব, তাহলে হয়তো অন্তত ঘরে অশান্তি হবে না। আমাকে নিয়েই তো যত সমস্যা, আমি চলে গেলে ভাবির শান্তি হয়ে যাবে। আমি তোমাদের সবার চোখের সামনে থেকে দূরে চলে যাব। এমন সময় ভাবি নাস্তা নিয়ে এসে মাকে বলল, ভাবির চোখের সামনে থেকে চলে যাবে মানে হোস্টেলের খরচ তোমাকে কে দিবে? আবারও আমার জামাইয়ের পকেট কাটার ধান্দা? এত বড় দামি মেয়ে হয়েছে, এখনো নাকি তুমি বিয়ে শাদী করবে না, লেখাপড়া করবে? তো নিজের টাকায় করো না বাপু, আমার জামাইয়ের পকেট কেন খালি করছো? আর অশান্তি কি শুধু আমি একাই করি সেটাই বলতে চাচ্ছ? তখন মা রেগে গিয়ে বলল, বৌমা তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। আমার মেয়ে কথা একবারও বলেনি। তখন ভাবি ধমক দিয়ে বলল, আপনি চুপ করেন, মেয়ের শুধু সাফাই গান। জানেন আপনার ছেলের কত কষ্ট হয় এই সংসার চালাতে, আপনার মেয়ের খরচ চালাতে, আর আপনার ওষুধের খরচ দিতে। আমার জন্য কি থাকে? আমার কি একটা ভবিষ্যৎ নেই? এখন পর্যন্ত একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করতে পারছি না, শুধুমাত্র ওই মাথার উপর থেকে বোঝাগুলো নামছে না বলে। এরপর ভাবি যখন এরকম চিৎকার চেঁচামেচি করছে তখন ভাইয়া দৌড়ে এসে বলল, তুমি এরকম করছো কেন আমার মা বোনের সাথে? সবটা সময় তুমি আমার বোনের সাথে হিংসামি করো। তুমি বিয়ে হয়ে আসার পর থেকে তুমি কি একটা সংসারের কোনো কাজ করো? সব কাজই তো আমার বোন করে, কিন্তু আর সহ্য করবো না। আমার মা আর বোনের সাথে তুমি যতটা অত্যাচার করো না, কোনো ভাই কোনো সন্তানই মেনে নিবে না। বাচ্চা কি করে হবে? তুমি যে পাপগুলো করছো সেই পাপের শাস্তি তোমাকে আল্লাহ দিবে না? আর আমার বোনকে নিয়ে তুমি এত খোঁটা দিচ্ছ কেন? তোমার স্বামী হওয়ার আগে আমি ওর ভাই ছিলাম, সেই ছোট্টবেলা থেকে এত বড় হওয়া, কখনো বোনের চোখে পানি আসতে দেয়নি, কিন্তু তুমি যখন থেকে আমাদের সংসারে এসেছো তখন থেকে আমার বোন শুধু কান্নায় ভেঙে পড়ে। আমি আর চাই না এরকম বউ যে আমার মা বোনের সাথে এত খারাপ আচরণ করে। তুমি চলে যেতে পারো। তখন ভাবি কান্নাকাটি করে ভাইয়াকে বলল, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনাদের কি মনে হয় এই সমস্যার সমাধান কি হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।